নবদ্বীপ কাঁপিয়েছিল কৃষ্ণভক্ত নিমাই, এবার একাদশ ফাইনাল কাঁপাবে দাদা ভক্ত বনো ভাই। ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। দীর্ঘ অপেক্ষার পর, বহু প্রতীক্ষার পর প্রকাশিত হতে চলেছে একাদশ ফাইনাল এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন 2024, যেটার জন্য তোমরা এত দিন অপেক্ষা করেছিলে, যেটার জন্য তোমরা প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, ফোন কল করেছো, ইউটিউব কমেন্টস বক্সে কমেন্টস করে ভরিয়ে দিয়েছো। স্যার, দাদা দিদিদের সাজেশন তো দিয়ে দিলেন, কিন্তু আমাদের কথাটাও একটু ভাবুন। আমরা কোন প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দেব, কোন প্রশ্নগুলো 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমাদের জন্য আজকের বিগ ব্রেকিং নিউজ বলতে পারো, তোমাদের জন্য আজকে গোল্ডেন অপরচুনিটি বলতে পারো, যেটার জন্য এতদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটবে আজকের এই ভিডিওতে। নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো, আজকের এই ভিডিও ক্লাসে দেওয়া হবে একাদশ ফাইনাল লাস্ট মিনিট সাজেশন ফর 2024। আজকের ডেটে তোমাদেরকে আমি দেব এডুকেশনের শেষ মুহূর্তের সিক্রেট সাজেশন। একদম যা বলে দেবো এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এই গ্যারেন্টি প্রত্যেকবার দিয়ে এসেছি। এবছর 2024 সালে যারা একাদশ ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদেরকেও গ্যারেন্টি দেব, যে কয়েকটা প্রশ্ন বলে দেবো, মাত্র প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো বা 3টে করে প্রশ্ন বলেছি, তাও কোনো অধ্যায় থেকে তো একটা বলেছি, আবার কোনো অধ্যায় থেকে কিছুই পড়তে হবে না বলেই দিয়েছি। তো সেগুলো তোমাদেরকে অবশ্যই শো করাবো। একদম আজকের এই ভিডিওটা প্রত্যেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং অবশ্যই লাইক করে দেবে, কমেন্টস করে জানাবে আজকের দেওয়া প্রশ্নগুলো তোমাদের ভালো মতো রেডি আছে কি না, বা যদি কারোর কোনো প্রশ্নে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে, বা তোমরা আমার যে প্লেলিস্ট রয়েছে, এই চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে একদম সাজেস্টিভ ক্লাসগুলোকে ওপেন করে দিয়েছি। যার যে চ্যাপ্টারে প্রবলেম রয়েছে সেই চ্যাপ্টারে গিয়ে তোমরা ক্লাসগুলো অনায়াসে করতে পারবে। যদি কারণ নোটসের প্রয়োজন থাকে অবশ্যই তোমরা সেটাও কমেন্টস করে জানাতে পারো। একটা বা দুটো নোটস যদি তোমাদের মনে হয় যে না এই নোটসটা আমার রেডি নেই, তাহলে আমি তোমাদেরকে কিন্তু নোটসটাও দিয়ে দেবো। শুধু তাই নয়, যারা আজকের সাজেশনে যে প্রশ্নগুলো বলে দেবো প্রত্যেকটা প্রশ্নের নোটস যেগুলো লিখলে তোমরা 8-এ 8ই পাবে, ফুল মার্কস পাবে, সেই প্রশ্নের উত্তরগুলো বা নোটসগুলো যদি নিতে চাও সামান্য মূল্যে তোমরা নোটস সংগ্রহ করতে পারবে। নোটস সংগ্রহ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো 8509456622। আর একবার বলে দিচ্ছি 8509456622 এই নাম্বারে। তবে অবশ্যই বলে রাখবো, যারা আজকের চ্যানেলে নিউ রয়েছো বা আজকের এই ভিডিওতে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং যারা নোটসপত্র পেতে চাইছো তারা আমাদের দ্বিতীয় চ্যানেল অভিষেক মৈত্র অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়েও এই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার কাজে লাগে বা তোমার প্রয়োজনে লাগে। তবে সাজেশন তো অবশ্যই দেবো। সাজেশন দেওয়ার আগে তোমাদের দিক থেকে আর একটা রিকোয়েস্ট এসছে, স্যার সারা বছর ঠিকমতো পড়াশোনা হয়নি, সিলেবাস অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, আমরা যে 2024 সালে পরীক্ষা দেব এই পরীক্ষায় কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে, অর্থাৎ প্রশ্নপত্রের ধরন বা কাঠামোটা কেমন হবে, সেটা যদি একটু বলে দিতেন খুব ভালো হতো। অলরেডি এপ্রিল মাসে যখন ক্লাস শুরু করি তখন তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম, আজকের সাজেশন দেওয়ার আগেও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, জাস্ট দেখে নাও, মাত্র 2 মিনিট সময় লাগবে। তোমাদের টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে 3টি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, 3টে মাত্র গ্রুপ। গ্রুপ এতে রয়েছে 3টে চ্যাপ্টার, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই 3টে অধ্যায় মিলে হচ্ছে তোমাদের গ্রুপ এ। আবার গ্রুপ বি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 7, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় মিলে হচ্ছে গ্রুপ বি। এবং লাস্ট আর একটা গ্রুপ রয়েছে আমাদের গ্রুপ সি। এখান থেকেও তোমাদের কিন্তু তোমাদের একদম অষ্টম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে গ্রুপ সি। অষ্টম, নবম, দশম, একাদশ, এই 4টে অধ্যায় মিলে হচ্ছে গ্রুপ সি। তাহলে এই 3টে গ্রুপ মিলিয়ে তোমাদের কোন গ্রুপ থেকে কিভাবে প্রশ্ন থাকবে সেটা আমি তোমাদের বোর্ড ওয়ার্ক করেই দিয়েছি, একদম দাগ নাম্বার ধরে ধরে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু 2023 সালের প্রশ্নপত্র রয়েছে, দেখো 2023 সালের এডুকেশন প্রশ্নপত্র। তাহলে এই প্রশ্নপত্রের অনুকরণেই কিন্তু তোমাদের 2024 সালের পরীক্ষাটা হবে। তাহলে 2023 সালে কীরকম এসেছিল বা 2024 সালে কীরকম প্রশ্ন তোমরা হাতে পেতে চলেছো এক ঝলক দেখে নাও। একদম দাগ নাম্বার 1, 1 নম্বর দাগে তোমাদের এমসিকিউ থাকবে
টোটাল 24টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। স্যার অর থাকবে না, কোনো প্রশ্নে অর থাকবে না। 24টা এমসিকিউ থাকবে 3টে গ্রুপ মিলিয়ে, সেই 24টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে গ্রুপ এ বি সি মিলিয়ে 24 নম্বর। তার মানে দেখে নাও, গ্রুপ এ অর্থাৎ প্রথম 3টে অধ্যায় থেকে তোমাদের 9টা এমসিকিউ থাকবে, কোনো অর থাকবে না। গ্রুপ বি থেকে মানে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 7, এখান থেকেও তোমাদের 9টা এমসিকিউ থাকবে, যেখান থেকে তোমাদের কোনো অর থাকবে না। এবং গ্রুপ সি থেকে তোমাদের 6টা এমসিকিউ থাকবে, অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 11 একাদশ অধ্যায় পর্যন্ত। এখান থেকে তোমাদের টোটাল 6টা এমসিকিউ থাকবে। টোটাল 9 9 18 আর 6 24, টোটাল 24টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে গ্রুপ এ বি সি মিলিয়ে একদম 1 নম্বর দাগে। এবার চলে আসছি 2 নম্বর দাগ। মানে 2 নম্বর দাগে কি থাকবে, তোমাদের এসএকিউ থাকবে। তো 2 নম্বর দাগে এসএকিউ এ তোমাদের টোটাল 16টা এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। 24 আর 16 টোটাল 40 নম্বর তোমাদের শর্ট প্রশ্ন থাকে, বাকি 40 নম্বর তোমাদের ব্রড থাকে। তাহলে 2 নম্বর দাগে তোমাদের এসএকিউ থাকবে টোটাল কতটা, 16টা। তো একই রকমভাবে দেখে নিই, 2 নম্বর দাগে গ্রুপ এ থেকে তোমাদের 5টা এসএকিউ থাকবে। স্যার অর থাকবে, ইয়েস অর থাকবে। দেখো রাইট মেরে দিয়েছি, তোমাদের প্রথম 3টে অধ্যায় থেকে 5টা এসএকিউ থাকবে, সেখানে অর থাকবে। গ্রুপ বি অর্থাৎ পরের 4টে অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 4 5 6 7, এই 4টে অধ্যায় মিলিয়ে তোমাদের 5টা এসএকিউ থাকবে, সেখানেও অর থাকবে। এবং গ্রুপ সি মানে বাকি 4টা চ্যাপ্টার 8 9 10 11, এই 4টা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 6টা এসএকিউ থাকবে, সেখানেও কিন্তু অর থাকবে। তাহলে দেখে নাও 5 5 10 আর 6 16 নম্বর, অর্থাৎ 2 নম্বর দাগে তোমরা টোটাল 16টা এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে তোমরা কিন্তু 5টা বা 6টা প্রশ্নে অর পেয়ে যাবে। বোঝাতে পেরেছি? এইবার চলে আসছি 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে তোমাদের গ্রুপ এ থেকে 3টে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। গ্রুপ এ থেকে 3টে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। একটা প্রশ্নে ডাইরেক্ট থাকবে, যেখানে কোনো অর থাকবে না, আর একটা প্রশ্নে অর থাকবে। টোটাল 3টে প্রশ্ন, তার মধ্যে 2টো করতে হবে। এবার তার মধ্যে 2টো মানে যেটাতে অর থাকবে না সেটা তো করতেই হবে, আর যেটাতে অর থাকবে সেই 2টোর মধ্যে যে কোনো একটা করতে হবে। টোটাল 8 2 16 নম্বর, 8 × 2, অর্থাৎ 2টো বড় প্রশ্নের উত্তর দিতে হবে গ্রুপ এ থেকে। মানে প্রথম 3টে অধ্যায় কি কি করতে হবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তোমাদেরকে। একদম 8 2 16 16 নম্বর। একই রকমভাবে 4 নম্বর দাগ অর্থাৎ গ্রুপ বি, 4 নম্বর দাগ গ্রুপ বিতেও তোমাদের কিন্তু 2টো বড় প্রশ্ন করতে হবে, চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত। এখান থেকেও সেম প্যাটার্ন, তোমাদের 3টে প্রশ্ন থাকবে, করতে হবে 2টো। 3টে প্রশ্ন মানে একটা থাকবে যেখানে অর থাকবে না, সেটা তো করতেই হবে। আর একটা থাকবে যেখানে অর থাকবে, 2টোর মধ্যে যে কোনো একটা করতে হবে। বোঝাতে পেরেছি? তার মানে এখানেও কিন্তু গ্রুপ বি থেকেও 8 2 16 নম্বর অর থাকছে, তার মানে টোটাল 16 নম্বর। ক্লিয়ার? এইবার চলে আসছি গ্রুপ সি অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 11। এখান থেকে তোমাদের মাত্র একটা বড় প্রশ্ন করতে হবে। থাকবে কটা? 3টে থাকবে, একই প্যাটার্নের। একটা কোনো অর থাকবে না, 2 নম্বর দিয়ে থাকবে, প্লাস অর দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে। এই 3টের মধ্যে তোমার যে কোনো একটা, তোমার পছন্দ মতো যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 8 × 1, 8 মার্কসের জন্য। তাহলে টোটাল তোমাকে 5টা বড় প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, 2টো 4টা আর 1কে 5টা। একটা প্রশ্নের জন্য কত নম্বর থাকছে? 8 মার্কস করে থাকছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের বড় প্রশ্নের থেকে 40 নম্বর। গ্রুপ এ থেকে 2টো, গ্রুপ বি থেকে 2টো, গ্রুপ সি থেকে একটা। এই টোটাল 5টা বড় প্রশ্ন, 5 8 40, এসএকিউ 16, এমসিকিউ 24। তাহলে 24 আর 16 40, বড় প্রশ্ন 40। টোটাল 80 নম্বরের তোমাদের রিটেন পরীক্ষা হচ্ছে। 20 নম্বর তো প্রত্যেকেই জানো, প্রজেক্ট অলরেডি প্রজেক্ট স্কুলে জমা দিয়েও দিয়েছো, নাম্বারও পড়ে গেছে তোমাদের। আর প্রজেক্টে কম বেশি সবাই 16 17 18, অনেকে 20তে 20ও পায়। তো মোট কথা 15-র কম কেউ পায় না, 16-র কমও কেউ পায় না। আমাদের মালদা টাউনে মোটামুটি যা দেখেছি 18-র কম কেউ পায়নি। কম বেশি সবাইকেই 18 থেকে স্টার্ট দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি 20তে কিন্তু আমার 98% 97% নাম্বার চলেই আসে প্রজেক্টে।
কিন্তু রিটেনে কিন্তু আসল খেলা। রিটেন খেলাতে কিন্তু তোমাকে নাম্বার তুলতেই হবে, আর যে করেই হোক তোমাকে ভালো রেজাল্ট করে স্কুলে টপ করতে হবে। এখন পর্যন্ত আমাদের এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট অলরেডি যারা 11 থেকে 12-এ পড়ছে, এবার যারা এইচএস দিচ্ছে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো তাদের রেজাল্টও কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম গত বছর। তারাও কিন্তু প্রত্যেকে স্কুলে টপ করেছিল। স্কুল টপ মানে বুঝতে পারছো তো, স্কুল টপ। স্কুল টপ মানে কি, স্কুলে যত স্টুডেন্ট 100-150 স্টুডেন্ট, তার মধ্যে র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2, মানে স্কুলের মধ্যে তোমাকেও কিন্তু স্কুলের মধ্যে টপ করতে হবে। তারপর তো এইচএস পড়েই আছে, সামনে বছর 2025-এর এইচএস দেবো আমরা। ওকে, তো চলো সময় নষ্ট করবো না, আমরা ঝটপট দেখে নেব আজকের এই ভিডিওতে একাদশ ফাইনাল 2024 এডুকেশনের মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পাওয়ারফুল বা মোস্ট জবরদস্ত যে প্রশ্নগুলো একাদশ ফাইনাল 2024-এর পরীক্ষাতে থাকছে 100% গ্যারেন্টি, সেই প্রশ্নগুলো ঝটপট দেখে নাও। তো অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, টাইম নষ্ট করবো না, চলো স্ক্রিনের মধ্যে শো। প্রথমেই দেখো, যেমনটা তোমাদের একটু আগেই বললাম, যে প্রশ্নপত্রটি পরীক্ষা হলে হাতে পাবে সেই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে এমসিকিউ, 2 নম্বর দাগে এসএকিউ এবং 3 নম্বর দাগে ডিএকিউ, এইভাবে তোমাদের লেখাটা স্টার্ট হবে। অর্থাৎ 1 নম্বর দাগে যে এমসিকিউ থাকবে, অর্থাৎ তোমাদের প্রথম গ্রুপ এ অর্থাৎ চ্যাপ্টার 1, 2, 3 এই 3টে অধ্যায় থেকে টোটাল 9টি এমসিকিউ, গ্রুপ বি চ্যাপ্টার 4, 5, 6, 7 এই 4টা চ্যাপ্টার থেকে তোমাদের 9টা এমসিকিউ, এবং গ্রুপ সি চ্যাপ্টার 8, 9, 10, 11 এই 4টা চ্যাপ্টার থেকে 6টি এমসিকিউ, টোটাল 24টা এমসিকিউ তোমাদেরকে করতে হবে। একদম 24 নম্বর তোমাদের জন্য থাকবে। এবং 2 নম্বর দাগে তোমাদের এসএকিউ, গ্রুপ এ থেকে 5টা এসএকিউ, গ্রুপ বি থেকে আরও 5টা এসএকিউ এবং গ্রুপ সি থেকে টোটাল 6টা এসএকিউ। তার মানে টোটাল 16টা এসএকিউ তোমাকে করতে হবে। তারপরেই কিন্তু স্টার্ট হবে তোমাদের দাগ নাম্বার 3, অর্থাৎ তোমাদের যেখান থেকে বড় প্রশ্ন লেখা স্টার্ট করতে হয়। তো 3 নম্বর দাগে তোমরা 2টো বড় প্রশ্ন পাবে, 8 মার্কসের 2টো বড় প্রশ্ন, 8 দুগুণ 16 নম্বর। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমি কিন্তু লিখেই দিয়েছি। তো চলো সময় নষ্ট না করে আমরা ঝটপট দেখে নেব একদম প্রথম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এই 3টে গ্রুপ মিলিয়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো আমাদের এবারের একাদশ ফাইনাল 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, একদম প্রথম অধ্যায় চলে এসেছি আমরা। প্রথম অধ্যায় থেকে আমি মাত্র তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য, এখান থেকে মাত্র 3টে প্রশ্ন তোমরা পড়বে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসছি 2 নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল নীতিগুলি আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একদম আমি দাগ নাম্বার দিয়ে দিয়েছি। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এখান থেকে, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, আলোচনা করো। এই 3টে প্রশ্ন প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষার ধারণা ও লক্ষ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু তোমাদের আর কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? কোনো এক্সট্রা প্রশ্ন আমি এই অধ্যায় থেকে কিন্তু দিইনি। যে 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন খুব ভালো করে বাড়িতে রেডি করো। রেডি না থাকলে বাড়িতে ভালো করে, এখনও সময় আছে, এখনও কিছুই শেষ হয়ে যায়নি, এখনও হাতে কিন্তু তোমাদের 10 থেকে 12 দিন সময় রয়েছে। এর মধ্যে বাড়িতে ভালো করে পড়ে লিখে প্র্যাকটিস করো। আর যারা গ্রুপে রয়েছো বা যেভাবে আমি নোটসপত্রগুলো দিয়েছি সেইভাবেও তোমরা কিন্তু বাড়িতে পড়তে পারো, তবে কিন্তু একদম গ্যারেন্টি ফুল মার্কস তোমরা পাচ্ছই। আর যাদের কাছে কিছুই নেই, যারা নোটসপত্র সংগ্রহ করতে চাইছো, তাদেরকে বলবো সামান্য মূল্যে তোমরা নোটসপত্রগুলো সংগ্রহ করতে পারো। নোটসপত্র সংগ্রহের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো 8509456622। আরও একবার বলছি 8509456622 এই নাম্বারে। ওকে, চলে আসছি দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে দেবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে কিনা। ওকে, চলো দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, একদম প্রথম অধ্যায়ের মতোই। দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহ। এখান থেকে প্রথম যে প্রশ্নটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেটা পড়বে, পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। এই মূল নীতিগুলো কিন্তু আমি যেভাবে তোমাদেরকে ভিডিও ক্লাসে বলে দিয়েছিলাম সেইভাবেই কিন্তু তোমরা ফলো করবে। ভিডিও ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে একদম আমি চ্যাপ্টার ধরে ভিডিও ক্লাসের ফোল্ডারগুলো
বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। যে পয়েন্টসগুলো বলেছি সেই পয়েন্টসগুলোই লিখতে পারো। যেমন দেখবে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, সমাজকেন্দ্রিকতার নীতি, সমন্বয়ের নীতি, এইভাবে কিছু আমি রুলস বা প্রিন্সিপালসগুলো বলে দিয়েছি, ওইভাবেই পয়েন্টসগুলো তোমাকে লিখতে হবে। ওগুলো লিখলেই কিন্তু ফুল মার্কস পাবে, না তো কেটে জিরো মেরে দেবে কিন্তু, বারবার করে বলছি তোমাদেরকে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? সহপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। এইভাবেও কিন্তু দিতে পারে, ক্লিয়ার? অথবা দিতে পারে বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি উল্লেখ করো, উদাহরণসহ প্রকারভেদ লিখতে হবে। 4 মার্কস, তার সাথে আরেকটা 4 মার্কস অ্যাড করে দেবে, সহপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। তো সহপাঠক্রমিক থেকে তোমরা এইটুকুটা পড়লেই যথেষ্ট, এর বাইরে কিন্তু আর কিচ্ছু পড়ার দরকার নেই। চলে আসছে 3 নম্বর, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। একটি আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রমের সংজ্ঞা তোমরা হর্নির সংজ্ঞাও দিতে পারো, মোদালিয়ার কমিশনের সংজ্ঞাটাও দিতে পারো, তোমরা যা দিবে তাই ঠিক। ওকে, মানে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এটা শিক্ষাবিদ হর্নির সংজ্ঞা। তো এইভাবে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞা মানে কোনো শিক্ষাবিদ বা কোনো কমিশনের সংজ্ঞা তোমাকে দিতে হবে, বুঝতে পেরেছো? আর এক্সট্রা একটা প্রশ্ন দিয়েছি, যাদের এই 3টে প্রশ্ন ভালো মতো রেডি আছে তারা একটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি উল্লেখ করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি উল্লেখ করো। তো আদর্শ শিক্ষকের গুণাবলীগুলো দুটো ভাগে ভাগ করবে, একটা হচ্ছে ব্যক্তিগত গুণাবলী আর একটা হচ্ছে পেশাগত গুণাবলী। কেউ যদি আরেকটা এক্সট্রা ভাগ করতে চাও সেটা লিখবে সুনাগরিক হিসাবে গুণাবলী। এই ক্লাসগুলো আমি তোমাদেরকে অবশ্যই একটা লাস্টে ম্যারাথন ক্লাস করাবো ফাইনাল পরীক্ষার আগেই, মানে 16 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, বা তো তার আগেও করাতে পারি, অথবা যেদিন তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে তার আগের দিন রাত্রেও কিন্তু আমি একটা ম্যারাথন ক্লাস করাতে পারি, প্রত্যেক বছর যেমন করাই, একদম 4 ঘন্টা 5 ঘন্টা, মানে একটা ক্লাসেই গোটা সিলেবাস আলোচনা করে দেবো, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে তোমরা কি পড়বে? তৃতীয় অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ। এখান থেকেও তোমাদের মাত্র 3টে প্রশ্ন পড়তে দিয়েছি। প্রথম প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? এই শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্লাস 11 ফাইনাল 2024। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, গণমাধ্যম বলতে কি বোঝো? গণমাধ্যম হিসাবে দূরদর্শন অথবা সংবাদপত্রের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। তো দেখো দূরদর্শনটা পড়লেই কিন্তু সংবাদপত্রটাও অনেকটা কাজ করে দেয় আমাদের, কারণ দূরদর্শনটা হচ্ছে অডিও ভিজুয়াল, তাই তো, দেখতেও পাচ্ছ শুনতেও পাচ্ছ। আর সংবাদপত্রটা রিডিং, মানে কাছাকাছি পয়েন্টসগুলো প্রায় অনেকটা একই রকম থাকে। তো তোমরা এই দূরদর্শন আর সংবাদপত্রটা দেখে রাখবে। তো তার চেয়ে বলে স্যার দুটোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা ওইভাবে বলা সম্ভব নয়। তবু আমি বলবো দূরদর্শনটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ওইভাবে কিন্তু কেউ পড়বে না, কারণ এক একটা স্কুলের এক এক রকম প্রশ্ন হবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো এবার কিন্তু প্রশ্ন কিনে অথবা স্কুল থেকে প্রশ্ন করবে। ক্লাস 11 বোর্ড কিন্তু এবার প্রশ্ন করছে না। সুতরাং তোমরা কিন্তু লক্ষ্য রাখবে, প্রত্যেকটা স্কুল থেকে যদি কোনো সাজেস্টিভ কোনো প্রশ্ন বলে দেয় তো আগে তো সেটা করবে, যেমনটা একটু আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি না বলে দেয় চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদের যেটুকুটা পড়তে বলছি জাস্ট এইটুকুটাই পড়ো। গ্যারেন্টি ব্রডে 40-এ 40 তুমি পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না তোমাকে, গ্যারেন্টি পাবে। ওকে, আর 3 নম্বর একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো বা দূরাগত শিক্ষা কি? দূরাগত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দূরাগত শিক্ষা মানে ডিস্টেন্স এডুকেশন, যেটা আমাদের নন ফর্মাল এডুকেশনের অন্তর্গত, প্রথা বহির্ভূত বা প্রথামুক্ত শিক্ষা, বুঝতে পেরেছ? তাহলে এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, একদম ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যাদের এই 3টে প্রশ্ন রেডি আছে, খুব ভালো মতো রেডি আছে, তারা একটা এক্সট্রা প্রশ্ন পড়বে, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো? প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানে হোয়াট ইজ নন ফর্মাল এডুকেশন, বুঝতে পেরেছো? নন ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ে রাখবে, এক্সট্রা হিসাবে দিয়েছি, এটা চাপ নেওয়ার কিছু নেই। উপরের 3টা আগে ভালো মতো রেডি করবে, যদি সময় থাকে বা তোমার উপরের 3টা রেডি থাকে তবেই করবে। এই হচ্ছে গ্রুপ এর, এই গ্রুপ এ থেকে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টে অধ্যায় মিলিয়ে তোমাদের 3টে প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদেরকে 2টো প্রশ্ন করতে হবে। একটা প্রশ্নে তোমরা অথবা পাবে
আর একটা প্রশ্নে কিন্তু কোনো অথবা পাবে না, এবং যে প্রশ্নে তোমরা কোনো অথবা পাবে না সেই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রথম বা দ্বিতীয় অধ্যায় থেকেও থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। বুঝতে পেরেছ? আর তৃতীয় অধ্যায় থেকে তো বলে দিলাম, এর সাথে একটা প্রথম বা একটা দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়েরই দুটো প্রশ্ন কিন্তু দিতে পারে, যে কোনো একটা তোমাকে করতে হবে। তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাস তো প্রত্যেকেই জানো, এগুলো এখন নতুন করে বলে আমি সময় নষ্ট করছি না, কারণ সারা বছর নিশ্চয়ই একটু হলেও পড়াশোনা করেছো বা আমিও তোমাদেরকে দিয়েছি। যারা জানো না, আমি একদম এপ্রিল মাসের শুরুতেই ক্লাস শুরু করেছিলাম। সেই এপ্রিল মাসের শুরুতে দেখবে প্রথমেই একদম সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্নের নিয়ে ভিডিও আলোচনাতে বলে দিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিওটা একবার দেখে নিতে পারো। ফার্স্ট চ্যাপ্টারের যে প্লেলিস্ট সেখানেই দেওয়া রয়েছে ভিডিওটা। ওকে, চলে আসছি আমরা গ্রুপ বি। গ্রুপ বি অর্থাৎ দাগ নাম্বার 4, 4 নম্বর দাগে আমাদের কিন্তু একই রকমভাবে দুটো বড় প্রশ্ন করতে হবে। 4 নম্বর দাগ মানে আমাদের গ্রুপ বি চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 7, 4, 5, 6, 7 এই 4টা চ্যাপ্টার মিলিয়ে হচ্ছে আমাদের গ্রুপ বি। আর এই 4টা চ্যাপ্টার থেকে আমাদের 3টে প্রশ্ন থাকবে, করতে হবে দুটো। তো একই রকমভাবে একটা প্রশ্নে কিন্তু তোমরা কোনোভাবেই অর পাবে না, আর একটা প্রশ্নে অর পাবে। তো দেখো, আমি তোমাদেরকে একটু বলে রাখি, এখানে চতুর্থ অধ্যায় শিক্ষা মনোবিজ্ঞান, এই অধ্যায় থেকে প্রশ্ন প্রায় আসে না বললেই চলে। তবুও তোমাদেরকে তোমাদের সুবিধার্থে, যেহেতু স্কুল বেসিস আলাদা আলাদা প্রশ্ন হবে, তাই তোমাদের সকলের সুবিধার্থে সবার কথা ভাবনা চিন্তা করে চতুর্থ অধ্যায় থেকে আমি একটাই প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি। যদি আসে তাহলে এটাই আসবে, আর না আসলে আসবে না। তো সেই প্রশ্নটা চতুর্থ অধ্যায় শিক্ষা মনোবিজ্ঞান, এখান থেকে তোমরা যেটা পড়বে, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্যগুলি নিরূপণ করো। 4+4 আকারে কিন্তু আসতেই পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চতুর্থ অধ্যায়ের, যদি আসে এটাই আসবে, না আসলে আসবে না। যারা চতুর্থ অধ্যায় পড়তে চাইছো না, পড়বে না, কোনো দরকার নেই। তোমরা চ্যাপ্টার 5 থেকেও পড়তে পারো, কারণ আমরা কিন্তু অর পেয়েই যাব। চলে আসছি পঞ্চম অধ্যায় শিশুর বৃদ্ধি ও বিকাশ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকে। তাহলে এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকেও কিন্তু মাত্র 3টে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন, বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিভিন্ন চাহিদাগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার করে বলে দিচ্ছি, বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিভিন্ন চাহিদাগুলি উল্লেখ করো, অথবা বৈশিষ্ট্য আকারেও প্রশ্নটা দিতে পারে। ওকে, বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এইভাবেও দিতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখবে মোস্ট ইম্পর্টেন্ট, শৈশবকাল কাকে বলে? শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা দিতে পারে শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? প্রাথমিক শিক্ষায় অঙ্গনওয়াড়ির অবদান উল্লেখ করো। অঙ্গনওয়াড়ি ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা স্কিম, যে কোনো একটা কিছু বলতেই পারি আমরা। তাহলে এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, কিভাবে দিতে পারে আমি কিন্তু লিখে দিয়েছি স্ক্রিনে, দেখতেই পাচ্ছ। শৈশবকাল কাকে বলে? শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য, অথবা বিকাশগত বৈশিষ্ট্যের জায়গাতে তোমাকে পয়েন্টটাই উল্লেখ করে দিতে পারে যে শৈশবকালের সামাজিক আর প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে। দুটো পয়েন্টস তোমাকে 2+2 আকারে দিয়ে দিল। তার সাথে প্রাথমিক শিক্ষায় অঙ্গনওয়াড়ির অবদান, এটা তো পড়তেই হবে। চলে আসছি 3 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ কাকে বলে? বিকাশের বৈশিষ্ট্যগুলো কি কি? বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করো। দেখো, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক মানে সাদৃশ্যগুলো তোমাকে লিখতে হবে, আর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য মানে বৈসাদৃশ্য লিখতে হবে। তো সম্পর্ক বা পার্থক্যে দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্কুল ওয়াইজ। এটা এই কোয়েশ্চেনটা প্রায় আসে না বললেই চলে, কিন্তু যেহেতু স্কুল ওয়াইজ কোয়েশ্চেন ভিন্ন হবে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা তো পড়বেই। তার সাথে বৃদ্ধি ও বিকাশের সম্পর্কটাও একটু দেখে রেখো, অথবা বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটা একটু ভালো করে দেখে রেখো। বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটা কিন্তু খুব দেয় পরীক্ষাতে, ব্রডে না দিলেও তোমাদের কিন্তু লেজুর প্রশ্ন 2 বা 3 নম্বরের জন্য দিতে পারে। আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যদি তোমাদের সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে এই একটা এক্সট্রা প্রশ্ন দেখে রেখো। প্রাক প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো? এই শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। যেহেতু আমাদের শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, এইভাবে কাল ওয়াইজগুলো আমরা পড়ছি, জীবন বিকাশের স্তরগুলো, সেখানে কিন্তু শৈশবকাল আর বাল্যকালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শৈশবকাল রিলেটেড প্রাক প্রাথমিক শিক্ষাটা কিন্তু আমাদের আসতেই পারে। এটা একটা এক্সট্রা আকারে বললাম, প্রত্যেকটা বইয়েই রয়েছে। যাদের কাছে টেক্সট বই রয়েছে খুবই ভালো, টেক্সট বই থেকেও দেখে রাখতে পারবে, অথবা তোমাদের টিউশন টিচার নিশ্চয়ই করাবেন। না করানো থাকলে রেফারেন্স বুক রয়েছে, তাও যদি না থাকে টেক্সট বই থেকে জাস্ট একটু দেখে রেখো। চলে আসছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো আমি কি কি দিয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে
অর্থাৎ বিকাশের প্রক্রিয়া হিসাবে পরিণমন ও শিখন, এই অধ্যায় থেকেও তোমাদের মাত্র একটা প্রশ্ন পড়তে দিয়েছি। কি দিয়েছি? শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্যগুলি আলোচনা করো। আর পার্থক্য পড়লেই কিন্তু আমরা অনায়াসে শিখনের বৈশিষ্ট্যগুলোও পড়ে নিতে পারি। কারণ পার্থক্য যখন আমরা করি তখন কি করি, এখন তো আর বাচ্চাদের মতো ডান দিক বাম দিক করে করি না, এখন আমরা কি করি, পয়েন্ট করি। পয়েন্ট করে সেই পয়েন্টের পরিপ্রেক্ষিতে পরিণমনের বৈশিষ্ট্যটা লিখি, সেই পয়েন্টের পরিপ্রেক্ষিতে আবার শিখনের বৈশিষ্ট্যটা লিখি। এইভাবে আমরা করি। তো তোমরা যদি পার্থক্যটা ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাকে যদি বাই চান্স শিখনের বৈশিষ্ট্যটা দেয় তাও কিন্তু তুমি লিখতে পারবা। আর যদি কোয়েশ্চেন রিপিট করে, গত বছর তোমাদের চলে এসেছিল যে পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য এসেছিল, তো তোমাদের ধরেই নিলাম এবছর প্রশ্ন রিপিট করলো, আবার দিয়ে দিল পরিণমনের বৈশিষ্ট্য, তাও চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি পার্থক্য পড়ে নিচ্ছ। তো পার্থক্য পড়ে নিলেই তুমি পরিণমনের বৈশিষ্ট্যও লিখতে পারবা, আবার শিখনের বৈশিষ্ট্যও লিখতে পারবা। বুঝতে পেরেছ? তো এই জন্য পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটাই মাত্র প্রশ্ন তোমাদেরকে এই অধ্যায় থেকে পড়তে বলেছি। ওকে, চলে আসছি সপ্তম অধ্যায়, জ্ঞান অর্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। এখান থেকে তোমাদের মাত্র দুটো প্রশ্ন পড়তে দিয়েছি, মাত্র দুটো। কি কি? প্রথম প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 7th চ্যাপ্টার থেকে, সংবেদন কাকে বলে, সংবেদনের বিভিন্ন প্রকারগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। 2+2+4 এইভাবেও থাকতে পারে, অথবা 2+6 আকারেও থাকতে পারে। দেখা গেল সংবেদন কাকে বলে এটা দিলই না। সংবেদনের বিভিন্ন প্রকারগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। এইভাবে 2+6 আকারও দিতে পারে, অথবা দিতে পারে সংবেদন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো 2+6 আকারে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর 2024, 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা 2 নম্বর দাগে দিয়েছি, ধারণা কাকে বলে, ধারণা গঠনের স্তরগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাড়িতে রেডি না থাকলে এখনই এই যে পেয়ে গেলে তোমরা সাজেশান, ফাইনাল সাজেশান, একদম লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিলাম। এই সাজেশানটা বাড়িতে ধরে ধরে পড়ো, পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর কমেন্টস বক্সেই তোমরা জানাবে কেমন হলো পরীক্ষা, সবগুলো কমন পেয়েছিলে কিনা। ওকে, চলে আসছি আমরা অষ্টম অধ্যায়, একদম দাগ নাম্বার 5। 5 নম্বর দাগে তোমাদের একটাই বড় প্রশ্ন করতে হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। একটা 8 মার্কসের প্রশ্ন তোমাদের থাকে 5 নম্বর দাগে, সেটা হচ্ছে 4টা চ্যাপ্টার আমাদের 5 নম্বর দাগ, অর্থাৎ গ্রুপ সি। 5 নম্বর দাগে আমাদের গ্রুপ সি। গ্রুপ সি কোনটা? চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11। এই 4টে চ্যাপ্টার মিলিয়ে কেউ যদি একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে নাও না, তোমাকে বাকি 3টে চ্যাপ্টার আর বাড়িতে পড়তেই হবে না। মানে স্পেশালি ব্রডের জন্য বলছি। যদি এই গ্রুপ সি থেকে চ্যাপ্টার 8, 9, 10, 11 এই 4টা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে নাও, মাত্র একটা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টারকে আমি বাদই দিয়ে দিচ্ছি, এই একটা চ্যাপ্টার পড়ে নিলেই তোমরা কিন্তু একটাই যে 8 মার্কসের প্রশ্ন করতে হয় তোমাদের, অনায়াসে চোখ বন্ধ করে লিখে চলে আসতে পারবে। একটাই 8 মার্কসের, সেটা তোমরা প্রত্যেকেই জানো, চ্যাপ্টার 11, একাদশ অধ্যায়। এবার আমি বলে রাখি, তাহলে স্যার আমি বাকি 3টে অধ্যায় থেকে কেন দিলাম? কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরেই বলছি। হতেই তো পারে একাদশ অধ্যায়টা কারোর পড়তে ভালো লাগে না, তাহলে কারোর যদি একাদশ অধ্যায় পছন্দ না হয়, সে উপরের 3টে অধ্যায় থেকেও পড়তে পারে, অনায়াসে পড়তে পারে। তাহলে আমি দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বলে দিয়েছি। অষ্টম অধ্যায় প্রাচীন ভারতের শিক্ষা, এখান থেকে তোমাদের মাত্র একটাই প্রশ্ন পড়তে বলেছি। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা বা নালন্দা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স প্রবল রয়েছে, কারণ গত বছর এই অধ্যায় থেকে একটাও প্রশ্ন দেয়নি, তার আগের বছরও কিন্তু আসেনি। সুতরাং এবছর কিন্তু এই অধ্যায় থেকে এই প্রশ্ন দুটোর মধ্যে একটা গ্যারেন্টি আসার সম্ভাবনা রয়েছে, হয় তক্ষশিলা অথবা নালন্দা। তক্ষশিলাটা তোমরা প্রত্যেকেই জানো ব্রাহ্মণ্য শিক্ষার প্রতিষ্ঠান, আর নালন্দা হচ্ছে বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান। তো ব্রাহ্মণ্য হোক বা বৌদ্ধ হোক, দুটোই কিন্তু প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান। তো ওই জন্য প্রশ্নটা তোমাকে ওইভাবেই দিয়েছি। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো, অথবা দিতে পারে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় নালন্দা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাদের শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আসার সম্ভাবনা প্রবল। আর যাদের এই দুটো রেডি থাকবে বা এই প্রশ্নটা রেডি থাকবে, তারা একটা এক্সট্রা প্রশ্ন দেখে রেখো, ব্রাহ্মণ্য আর বৌদ্ধ শিক্ষার পার্থক্যগুলি।
ব্রাহ্মণ্য আর বৌদ্ধ শিক্ষার পার্থক্যটা 8 মার্কসের জন্য কিন্তু আসতেই পারে, একটু ভালো করে দেখে রাখো। নবম অধ্যায় থেকে বলে রাখি, নবম অধ্যায় থেকে কিন্তু তোমাদের বিগত 5 বছরে একবারও কোনো বড় প্রশ্ন দেয়নি। যেমনটা গ্রুপ বি থেকে আমাদের চতুর্থ অধ্যায়ে বলছিলাম, এই অধ্যায় থেকে প্রশ্ন প্রায় আসে না বললেই চলে। আমাদের একমাত্র লকডাউনের সময় প্রশ্ন দিয়েছিল, যেহেতু আমাদের একটা অধ্যায় বাদ ছিল। তো ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু নবম অধ্যায় থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তবু আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, যেহেতু স্কুল ওয়াইজ প্রশ্ন আলাদা হবে, তাই আমি তোমাদের বিশেষ করে মাদ্রাসা বোর্ড যেগুলো রয়েছে, মাদ্রাসা বোর্ডে কিন্তু নবম অধ্যায়ের প্রশ্ন থাকবেই, গ্যারেন্টি থাকবে। যে নবম অধ্যায় থেকে কি দিয়েছি, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা অথবা ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 8 মার্কসের জন্য। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা মানেই হচ্ছে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু নবম অধ্যায় থেকে তোমরা একটু দেখে রেখো। মানে যাদের মনে হচ্ছে যে না দেখবো না, একাদশ অধ্যায়টাই শুধু দেখবো, তো তাদের জন্য কোনো ব্যাপার না। আর যারা চাইছো যে একটু দেখে রাখবো, তারা দেখে রাখতেই পারো। চলে আসছে দশম অধ্যায়, প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। এখান থেকেও তোমাদের মাত্র 2টো প্রশ্ন আমি পড়তে দিয়েছি। 1954 সালের উডের ডেসপ্যাচের সুপারিশগুলি উল্লেখ করো। চার্লস উডের ডেসপ্যাচের সুপারিশগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই আমাদের একাদশ ফাইনাল 2024-এর জন্য। 2 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি, মেকলে মিনিট বলতে কি বোঝো, অথবা মেকলের মন্তব্য বলতে কি বোঝো। মেকলে মিনিট মানেই হচ্ছে মেকলের মন্তব্য। তাহলে মেকলের মন্তব্য বলতে কি বোঝো, মেকলে কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই 2024-এর জন্য। কোনো না কোনো স্কুলে শিওর থাকবে তোমাদের। ওকে, আর একটা এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। তোমরা হয়তো বলবে এই প্রশ্নটা দেখে, স্যার এই প্রশ্নটা আপনি দিলেন কেন? এই প্রশ্নটা তো আমাদের মানে একাদশ ফাইনাল 2023-এ চলে এসছে, মানে গত বছর চলে এসছে। তো আমরা তো 2024-এ পরীক্ষা দিচ্ছি, এটা তো আসার চান্স নেই। হ্যাঁ, এটা ঠিক, আসার চান্স নেই, কিন্তু দেখা গেছে গ্রুপ সি থেকে কিন্তু এই অধ্যায়ের 2-1টা প্রশ্ন রিপিট হয়ে যায়। এই অধ্যায়ের প্রশ্ন রিপিট হয়। তো তার জন্য আমি একটা এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এটা যেটা গত বছর অলরেডি চলে এসছে। প্রশ্নটা গত বছর দিয়েছিল, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এটা গত বছর দিয়েছিল। তো এবছর প্রশ্নটাকে তো ঘুরিয়ে দিতেই পারে। কেমনভাবে দিতে পারে? হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এইভাবে তো আসতেই পারে। তো ওই জন্য বললাম 1 আর 2 দশম অধ্যায় থেকে 1 নম্বর আর 2 নম্বর যে প্রশ্নটা আমি বললাম, চার্লস উডের ডেসপ্যাচ আর মেকলে মিনিট, এই দুটো যদি তোমাদের খুব ভালো করে রেডি থাকে, তাহলে এই এক্সট্রা প্রশ্নটাও দেখে রেখো জাস্ট। আর যদি মনে হয় যে না দেখবো না, ওকে, নো প্রবলেম। ওকে, যাদের সারা বছর ঠিকঠাক পড়াশোনা হয়নি তাদের চাপ নেওয়ার কিছু নেই, যা এক্সট্রা প্রশ্নগুলো বাদ দিয়েই দেখো। ওকে, এবং চলে আসছি লাস্ট অধ্যায়, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করে রয়েছিলে কোনটা পড়বো। তো লাস্ট একাদশ অধ্যায়, দ্য মোস্ট এবং ফাইনাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্রডের জন্য। তাহলে এখান থেকে আমি তোমাদের মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা দিয়েছি, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 8 মার্কসের জন্য দিতে পারে, অথবা 1+7 আকারে থাকতে পারে, যে বিদ্যাসাগরের লেখা 2টি গ্রন্থের নাম লেখো, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এইভাবেও দিতে পারে। ওকে, তা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম 3 স্টার 4 স্টার 5 স্টার যতগুলো স্টার হয় লাগিয়ে রাখতে পারো। চলে আসছে 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা চিন্তা যখন আমরা আলোচনা করতে যাব, তার মধ্যেই কিন্তু এটা একটা পয়েন্ট, শিক্ষার লক্ষ্য একটা পয়েন্ট, শিক্ষার পদ্ধতিটিও আর একটা পয়েন্ট। তো আমাদেরকে পয়েন্ট উল্লেখ করেও দিতে পারে, অথবা ডাইরেক্ট শিক্ষা চিন্তা সম্পর্কেও দিতে পারে। একই প্রশ্ন একই উত্তর। তো 2 নম্বরটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফাইনালের জন্য। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 3 নম্বর, জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো। এই 3টে প্রশ্ন হচ্ছে একাদশ ফাইনাল 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। একই রকমভাবে তোমরা বলতে পারো যে স্যার এটা তো 2023 সালে চলে এসছে, তাহলে পড়বো কেন? আমি তোমাদেরকে আবারও বলছি, গত বছর এবং তার আগের বছরের প্রশ্ন যদি লক্ষ্য করো, 2022 বা 23 বা 18 বা 19 এই সালের প্রশ্নগুলো যদি একটু লক্ষ্য করো, দেখতে পাবে যে প্রশ্নটা চলে এসছে সেই প্রশ্নটাই কিন্তু আবার পরের বছর রিপিট করে দিয়েছে একাদশ অধ্যায় থেকে। ঠিক আমাদেরও কিন্তু তার বিকল্প ভাবলে চলবে না, আমাদেরকেও কিন্তু
দেখে রাখতে হবে, একটু হলেও দেখে রাখতে হবে। সেটা হচ্ছে এক্সট্রা আকারে আমি দিয়েছি গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে গান্ধীজির শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, এইভাবেও দিতে পারে। প্রশ্নটা যতই এসে থাকুক তোমাদের এবারের জন্য কিন্তু একটা আসার চান্স রয়েছে। ওকে, তাহলে এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্টের একটা এক্সট্রা দিয়েছি, এটাকেও কিন্তু হেলাই ফেলাই ভাবলে চলবে না, অবহেলা করলে চলবে না, কারণ প্রশ্ন রিপিট হতেই পারে। আর ক্লাস 11 তো প্রশ্ন একদম নিশ্চিন্তে গ্যারেন্টি দিয়ে বলছি আমি, কোনো না কোনো স্কুলে প্রশ্ন কিন্তু রিপিট হবেই। মিলিয়ে নিবা, তোমরা পরীক্ষার সময় মিলিয়ে নিবা, গ্যারেন্টি বলছি রিপিট হবেই, কোনো না কোনো স্কুলে ঠিক রিপিট হবে। তো আমরা সেই আশা রাখেই একদম সব তোমাদের সমস্ত দিক ভাবনা চিন্তা করে সমস্ত স্কুল, পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল এডুকেশন সাবজেক্টে রয়েছে সবগুলো স্কুলের কথা মাথায় রেখে এই প্রশ্নপত্রের সিলেকশনটা করে দিলাম। এখানে মাত্র 10 থেকে 11টা থেকে 12টা প্রশ্ন দিয়েছি, 10 থেকে 12টা প্রশ্ন, বেশি নেই। এই 10 থেকে 12টা প্রশ্ন বাড়িতে একদম রেডি করো, প্রত্যেক দিন একটা করে রেডি করলেও তোমাদের একদম 10 দিনে 10টা প্রশ্ন রেডি হয়ে যায়। তো আশা করছি প্রত্যেক দিন তো একটা করবো না, প্রত্যেকদিন অ্যাটলিস্ট 2টো করেও রেডি করো। 2টো করে রেডি করলে এক সপ্তাহে তোমাদের টোটাল সাজেশানে যা রয়েছে সবগুলোই কিন্তু কভার করতে পারবে। যদি সাজেশানে থাকা প্রশ্নগুলোর নোটস পেতে চাও তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো 8509456622 আর সংগ্রহ করো সামান্য মূল্যে। একটা রেস্টুরেন্টে গেলে তুমি একা কোনো খাবার খেলে যে টাকাটা খরচ হয় তার চেয়েও কম মূল্যে তোমরা এই নোটসপত্রগুলো সংগ্রহ করতে পারবে এবং পরীক্ষাতে ফুল মার্কস পেতে পারো, একদম 40-এ 40। আর তোমরা যে নোটসপত্রগুলো সংগ্রহ করতে চাইছো সেখানে কিন্তু এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন একসাথেই দিয়ে দেওয়া হবে। সুতরাং টার্গেট আমাদের একাদশ ফাইনাল 2024 এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমরা প্রত্যেকেই ফুল মার্কস পাবো, কারণ তোমাদের যারা সিনিয়র এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের কথাও তোমরা প্রত্যেকেই জানো, তারাও কিন্তু গত বছর প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা 100-তে 100 পেয়েছিল, 100-তে 98, 99 এরকম প্রচুর স্টুডেন্ট ছিল। তো আমি আশা রাখছি এবছরও কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে, প্রত্যেকেই পাবে, দারুণ একটা মার্কস ক্যারি করতে পারবে। শুধু তোমাকে জানতে হবে লেখার স্টাইল কি, কীভাবে লিখলে আমাকে 8-এ 8 দিবে, কীভাবে লিখলে আমাকে কোনোভাবেই যাতে আমার নাম্বারটা না কাটে, এইরকম পদ্ধতি তোমাকে আমি বলে দেবো। যেভাবে নোটসগুলো দিয়ে দেবো সেই নোটসগুলোই তোমরা বাড়িতে পড়ে লিখে চলে আসলেই 8-এ 8 গ্যারেন্টি। আর এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারণ গত বছর পর্যন্ত প্রত্যেকে পেয়েছে, সেই গ্যারেন্টি দিয়ে বলছি, শুধু মুখের কথা বলছি না। তোমরা প্রত্যেকের আমি কমিউনিটিতে রেজাল্ট দিয়েছি, সেই রেজাল্টগুলো ফলো করলেই বুঝতে পারবে, আমার নতুন করে বলার কিছু নেই। তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। অবশ্যই যাচাই করবে, কেন তুমি আমার মুখের কথা বিশ্বাস করবে, তাই না? নিজেরাই চলে যাও কমিউনিটিতে রেজাল্টগুলো দেখো, কমিউনিটি অপশানের রেজাল্টগুলো দেখে সিদ্ধান্ত নাও যে আমি নোটসগুলো কালেক্ট করব কি করব না। ওকে, হাতে কিন্তু সময় বেশি নেই। আর তোমাদের একটু বলে রাখি, ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025 যারা দেবে অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হচ্ছে একদম আমাদের মার্চ মাসের 2 তারিখ থেকে। এটা অ্যাডভান্স তোমাদের আজকেই বলে দিলাম, মার্চ মাসের 2 তারিখ থেকে তোমাদের নিউ 12-এর ক্লাস স্টার্ট হয়ে যাবে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, রাজ্যে র্যাঙ্ক করতে চাইছো, জেলায় র্যাঙ্ক করতে চাইছো, তারা বছরের প্রথম থেকেই কিন্তু ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও এবং আজকের এই সাজেশনের ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে লাইক করে শেয়ার করে দিও। আর যদি আজকের এই সাজেশন থেকে কোনো নোটস একটা বা দুটো ফ্রি নেওয়ার প্রয়োজন থাকে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, অথবা আমাদের যেটা দ্বিতীয় চ্যানেল অভিষেক মৈত্র অফিসিয়াল, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই চ্যানেলও ফলো রাখতে পারো বা এই চ্যানেলও ফলো রাখতে পারো, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেখানেও কিন্তু আমরা ফ্রি নোটসগুলো দিয়ে থাকি। ওকে, তো চলো বাড়িতে ভালো করে পড়াশোনা করো। সকলকে গুড নাইট, লাভ ইউ অল।